তাহলে যে আরেকবার আমরা এটা বলছি যে দেখো ভালো করে যে আকরিক আর খনিজের মধ্যে পার্থক্যটা কি। আকরিক আর খনিজের মধ্যে যে পার্থক্য এরা বললো সবাই, অ্যাকচুয়ালি এটাই পার্থক্য। তো আমরা গতদিন এটা আলোচনা করেছিলাম যে খনিজ বলতে কি বুঝি। দেখো খনিজ বলতে মিনারেল, মিনারেল ইংরেজি হচ্ছে খনিজ। তার মানে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে, ভূগর্ভে বা ভূপৃষ্ঠের শিলারূপে প্রাপ্ত প্রাকৃতিক অজৈব পদার্থ সমূহ যার মধ্যে ধাতুগুলো মুক্ত অবস্থায় বা যৌগ রূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে তাদের খনিজ বলা হয়। ওর বা আকরিক কি, যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে আকরিক বলা হয়। এবার অল মিনারেলস আর নট ওরস, তার মানে প্রত্যেক খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। উল্টো দিকে দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত আকরিকই হচ্ছে খনিজ পদার্থ। এবার 3 নম্বর দেখো যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লে। এটাকে চায়না ক্লে বলা হয় বা ক্লেও বলা হয়। তো এই ক্লের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম আছে, কিন্তু প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম থাকা সত্ত্বেও এটা খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। অপরপক্ষে বক্সাইট, বক্সাইটে অপেক্ষাকৃত কম পরিমাণে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ থাকলেও এই বক্সাইটে থেকে ধাতু নিষ্কাশন করা যায় অ্যালুমিনিয়াম, সেই জন্য এটা হচ্ছে একটা খনিজ পদার্থ। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে সমস্ত আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা কনসেপ্টে। সেই কনসেপ্টটা হচ্ছে কি, যে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে যে আমরা আকরিক গুলো জানি, তাহলে আজকে আমরা পড়বো বিভিন্ন ধাতুর আকরিক কি কি আছে। যেমন ধরো ফার্স্টে আমরা বলছি যে আয়রন, আয়রনের ক্ষেত্রে কি আছে, রেড হিমাটাইট। আয়রনের ক্ষেত্রে আকরিকটা হচ্ছে আমাদের কি আছে, রেড হিমাটাইট। তাহলে আয়রন মানে লোহা, লোহার ক্ষেত্রে আমরা কি কি আকরিক দেখতে পাই। দেখো প্রথমটা হচ্ছে রেড হিমাটাইট, এটাই হচ্ছে প্রধান আকরিক। প্রধান আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট বা রেড হিমাটাইট। এই রেড হিমাটাইট মানে সংকেত হচ্ছে Fe2O3, এটাই হচ্ছে প্রধান আকরিক, এটাই হচ্ছে প্রধান আকরিক। এছাড়া আছে ম্যাগনেটাইট, তোমরা ছোটবেলা ক্লাস 7-এ পড়েছিলে। ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, এই দুটো হচ্ছে আয়রনের প্রধান আকরিক। এছাড়া সিডারাইট বা স্প্যাথিজ আয়রন ওর বা স্প্যাথস থাকে। এবার আমরা চলে আসছি নেক্সট, নেক্সট হচ্ছে কপার। তোমরা আগে পড়েছিলে আয়রন পাইরাইটিস, মনে আছে সবার, Fe2। তাহলে কপার পাইরাইটিস বা চালকো পাইরাইটিস, এটা হচ্ছে প্রধান আকরিক। CuFeS2 বা Cu2sFe2S3, এটাই লিখবে, এটা সহজ। এটা হচ্ছে কপার পাইরাইটিস, হচ্ছে কপারের প্রধান আকরিক। বা চালকো পাইরাইটিস, চালকো পাইরাইটিস, এই দুটো হচ্ছে কপারের প্রধান আকরিক, কপার পাইরাইটিস বা চালকো পাইরাইটিস। ঠিক আছে, এছাড়া আরো দুটো আছে যেটা খুব সহজ। তার একটার নাম হচ্ছে কপার গ্লাস বা চালকোসাইট কপারের ক্ষেত্রে। আর কি হচ্ছে দেখো, কপার গ্লান্স, কপার গ্লান্স, গ্লান্স বানানটা কি হবে, এর আরেকটা নাম আছে। আরেকটা নাম আমরা পড়েছিলাম বুক নাম্বার 16-এ, চালকোজেন, মনে আছে? সেখান থেকে এর আরেকটা নাম হচ্ছে চালকোসাইট। Cu2s। ভেরি গুড। আচ্ছা, আরেকটা সহজ আছে কপারের ক্ষেত্রে, একেবারে সহজ, তার নাম হচ্ছে কিউপ্রাইট। কিউপ্রাইটের সংকেতটা Cu2O। কিন্তু কপারের প্রধান আকরিক কি, কপার পাইরাইটিস বা চালকো পাইরাইটিস। পরীক্ষায় আসবে যে এটার মধ্যে কোনটা কপারের আকরিক বা কপারের প্রধান আকরিকের নাম বলো, বা বাঁদিক ডান দিক মেলাও, বাঁদিকে কি আকরিক আছে ডান দিকে কি আকরিক আছে, এটা মিল মানে একটা ধাতু সংকর আর আকরিক থেকে একটা প্রশ্ন আসবে আসবে আসবে, যে কোনো একটা ধাতু সংকর থেকে অথবা এখান থেকে একটা প্রশ্ন আসবেই। চারটে মাত্র আছে, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সট হচ্ছে কি, জিঙ্ক।
জিঙ্কের ক্ষেত্রে কি আছে দেখো, জিঙ্ক ব্লেন্ড বা ব্ল্যাক জ্যাক। তাহলে জিঙ্ক ব্লেন্ড এর সঙ্গে জিঙ্ক, ওই যে একটু আগে আমরা ব্লেন্ড করলাম, হ্যাঁ, তাহলে এখানে ব্লেন্ড বা ব্ল্যাক জ্যাক, এটাই হচ্ছে প্রধান আকরিক, সব থেকে সহজ সংকেত মনে রাখা জেডএনএস। এবার ওখানে এরকম কিউপ্রাইট পড়েছিলাম, এখানে এরকম কিউপ্রাইট পড়েছিলাম, এইখানে হচ্ছে জিঙ্কাইট, এখানে হচ্ছে জিঙ্কাইট। জিঙ্কাইটের সংকেত হচ্ছে ZnO। আর একটা নাম আছে ক্যালামাইন, ক্যালামাইন, ক্যালামাইনের সংকেত দেখো ZnCO3। তাহলে কি কি পড়লাম আমরা, জিঙ্কাইট পড়লাম, জিঙ্কব্লেন্ড পড়লাম আর ক্যালামাইন, কিন্তু প্রধান আকরিক হচ্ছে জিঙ্কব্লেন্ড। এবার নেক্সট, একটু আগে আমরা পড়লাম যেটা আমাদের কাছে খুবই পরিচিত, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কে বলতে পারবে? বক্সাইট। আগেই কিন্তু আমরা পড়লাম বক্সাইট, এবং বক্সাইটের সংকেত খুব সহজ, অ্যালুমিনা তার পাশে হচ্ছে 2 অণু জল, এটা হচ্ছে বক্সাইট। ঠিক আছে, এছাড়া আছে গিবসাইট। গিবসাইট এটাও তোমরা পড়েছো গুগলে আশা করছি। গিবসাইটের সংকেত হচ্ছে Al2O3CH2, কিন্তু প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। এছাড়া আরেকটা আছে ট্রায়োলাইট। ট্রায়োলাইট কোথায় পড়েছি আমরা? ট্রায়োলাইট কোথায় পড়েছি মনে পড়ছে? কোথায় উদ্দীপক হিসেবে কাজে লাগছিল? রিয়েজেন্ট হিসেবে রিঅ্যাকশনে কাজে লাগে ট্রায়োলাইট। AlF3CNA অথবা Na3F6, একই কথা, দুটো কথা এক। তাহলে আমরা এতক্ষণ যা বললাম সেটাকে যদি আমরা একটা সামেশন করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? একটা ছকের আকারে যদি আমি পুরোটাকে পড়ি, তাহলে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। দেখো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ 128 পাতা। এই চারটের এই ছকটা ভালো করে পড়বে, যেটা স্টার বা আন্ডারলাইন করা আছে, দ্যাট ইজ রেড হিমাটাইট, দ্যাট ইজ প্রধান আকরিক। স্যার কত পেজ? 128, ভুঁইয়াধর 128। ও দেখো রেড হিমাটাইট, কপার পাইরাইটিস, জিঙ্ক ব্লেন্ড বা ব্ল্যাক জিঙ্ক আর বক্সাইট। ওকে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। গুড। এবার আগের দিন আমরা আরেকটা টপিক পড়েছিলাম যে ধাতু সংকর। তো এইটা তোমরা বাড়িতে প্রত্যেকে ধাতু সংকরের 10টা চার্ট আমি করতে বলেছিলাম, আজকে করে ফেলবে। ধাতু সংকর আমি এই বইতে তোমাদের দেখে লেখা আছে দেখো 7টা, কিন্তু আমি আরো 3টে করিয়েছিলাম। এখানে ধাতু সংকর কি কি আছে দেখো, পিতল, জার্মান সিলভার, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেনলেস স্টিল, অ্যালনিকো, গানমেটাল, তাই তো? এর সঙ্গে আমি কি করেছিলাম, কার্বন স্টিল, আর কি পড়িয়েছিলাম, নিকেল স্টিল, আর কি পড়িয়েছিলাম, বেল মেটাল মানে কাঁসা। তাহলে এই যে গঠন আর তার ব্যবহার, এটাকেও আমাদের পাশে পাশে কিন্তু জানতে হচ্ছে। খুব সাবধানে হচ্ছে যে ডুরালুমিন হচ্ছে বিমানের কাঠামো, আর ম্যাগনেলিয়াম হচ্ছে বিমানের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হয়, এটাকে খুব ভালোভাবে মাথায় রাখবে। এছাড়া দেখো আমি যখন এটা পড়িয়েছিলাম কতদিনকে, আমি কিন্তু 3টে নাম আরো বলেছিলাম। সেই 3টে নাম দেখো কি কি ছিল, এই যে 7, 8, 9, 10, পিতল, কাঁসা, নিকেল স্টিল, গান মেটাল, জার্মান সিলভার, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেনলেস স্টিল, অ্যালনিকো, কার্বন স্টিল। এইটা ছক আকারে করবে, তার পাশে ব্যবহারগুলোকে লিখবে। বুঝতে পেরেছি? এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, আকরিক এবং সংকর ধাতু। প্রত্যেক বছর অল্টারনেট ইয়ারে কিন্তু হয় ধাতু সংকর, আর না হলে আকরিক, না হলে দুটোই একসাথে আসে। যেমন ওই আমি বলেছিলাম যে ওই পিভিসি পড়িয়েছিলাম, মনে আছে যে পলিমার গুলো ওই ছকের মধ্যে আসবে, সেরকম এটা অতটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ব্যবহার। আগের দিন আমি লোহা সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম। এই লোহা 3 প্রকার, কাস্ট আয়রন, রড আয়রন, স্টিল, এটা নিয়ে আলোচনা করছি না। কপার, কপারের ব্যবহার কি, তড়িতের সুপরিবাহিতার জন্য, তড়িৎবাহী তার, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি নির্মাণে। তাপের সুপরিবাহিতার জন্য বয়লার, পাইপ প্রভৃতি নির্মাণে। পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, কাঁসা প্রভৃতি সংকর ধাতু নির্মাণে। আর কি, জিঙ্ক, তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। তাহলে জিঙ্ক কিসে কাজে লাগে, কে বলবে জিঙ্ক কিসে কাজে লাগে? লোহার উপর প্রলেপ দিতে, লোহার উপর প্রলেপ দিতে।
ভেরি গুড। আগে কি বলেন? গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। হ্যাঁ, আমরা আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি গ্যালভানাইজেশন, যে বাইরে থেকে কি লোহার ওপর যে জলীয় বাষ্পজনিত আস্তরণ পড়ে বা মরিচা বা রাস্ট পড়ে, সেখান থেকে বাঁচানোর জন্য আমরা গ্যালভানাইজ করি, গ্যালভানাইজেশন পদ্ধতি। আর কি, যারা আগে থেকে যুগে খেলা দেখতে বা এখনো সাউথ আফ্রিকাতে খেলা হলে আগে অ্যানাল ডোলান খুব করতো, জন্টি রোডস খুব দিত, জাহির খানও ইউজ করেছে, যে যেখানে রুক্ষ পরিবেশ সেখানে মুখের মধ্যে সাদা সাদা কি সব লাগায়, তাকে বলে জিঙ্ক হোয়াইট বা জিঙ্ক অক্সাইড, ZnO। এটা আসে পরীক্ষায়, জিঙ্ক হোয়াইট কি। আর কি দার্শনিকের উলো বলা হয় বা দার্শনিকের পশমও বলা হয়। এটা যেখানে খুব রুক্ষ আবহাওয়া সেখানে যাতে আমাদের, যেমন আমরা ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করি, কেন ব্যবহার করি, যে আমাদের ত্বক ফেটে যাচ্ছে, ত্বক থেকে জলটা শোষিত হয়ে যাচ্ছে, তো জিঙ্ক হোয়াইট কে ব্যবহার করা হয়, যে যাতে করে এই যে কোনো খুব সূক্ষ্ম আবহাওয়া থাকবে সেখান থেকে ত্বকের যে জলীয় বাষ্প আছে ত্বক থেকে যাতে জলটা তাপ দ্বারা শোষিত না হয়ে যায়, সেই জন্য এটাকে ব্যবহার করা হয়। এটার নাম জিঙ্ক হোয়াইট বা দার্শনিকের উল বা দার্শনিকের পশম, যার সংকেত হচ্ছে ZnO। নেক্সট, বিভিন্ন তড়িৎকোষ তৈরিতে, এটা আমরা জানি 7 থেকে পড়ে আসছি তড়িৎকোষে জিঙ্কের ব্যবহার। গোল্ড ও সিলভার নিষ্কাশন, একটু আগেই আমি তোমাদের জিজ্ঞেস করলাম, তোমরা তার উত্তর দিলে। জার্মান সিলভারে থাকে, পিতলে থাকে, গান মেটালে থাকে, ধাতু সংখ্যা নির্মাণে জিঙ্ক ব্যবহৃত হয়। দেখো, এবার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি আমরা জানি, আগেকার যুগে এখনো করা হয়, রান্নাটা এখন ওতেই করা হয়, খালি আচার জাতীয় জিনিস রাখতে বারণ করা হয়। রান্নার বাসনপত্র, দরজা জানলার ফ্রেম, এখন যে আমরা গ্লাস লাগাচ্ছি বা মডার্ন জায়গাতে যে ডেকোরেশন করা হচ্ছে, মাঝখানে দেখবে আলামিন মিশনের ক্ষেত্রেও করা আছে, যে পার্টিশন করা আছে মেন অফিসে ক্যাশ কাউন্টারের পাশে, সেখানেও দেখবে যে এইখানটাতে যেটা লাগানো আছে সেটা অ্যালুমিনিয়ামের, এবং যে স্লাইডিং গ্লাস গুলো থাকে সেখানে অ্যালুমিনিয়াম থাকে। তার মানে রান্নার বাসনপত্র, দরজা জানলার ফ্রেম, চেয়ার টেবিল প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার তৈরিতে, থার্মিক পদ্ধতিতে তীব্র বিজারক হিসাবে, রং ও বাজি প্রস্তুতিতে, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা। ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। প্রভৃতি ধাতু সংকট প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। এখানে এবার একটা আমাদের প্রশ্ন এলো, তীব্র বিজারক, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার বিজারণ ব্যাপারটা, তাহলে আমরা চলো একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট করে আইডিয়াটা নিই, তারপরে আমরা আবার আলোচনা করছি। দেখো এখানে oxidation and definition. Oxidation occurs when a reactant loses electron during the reaction. That is, A, when is losing electron, that means A plus, it turns into A plus, মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সোডিয়াম প্লাস তৈরি হলো। Reaction loses a hydrogen atom's electrons during the reaction. Loses a hydrogen, a reactant gains. Reduction occurs when a reactant gains electron during this reaction, during the reaction. তার মানে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, এই হাইড্রোজেনের কনসেপ্ট এখন চলে না, এখন একটাই কনসেপ্ট ইলেকট্রন, আর একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা যদি বাড়ে সেখানেও জারণ হয়, আর জারণ সংখ্যা কমলেও তখন বিজারণ হয়। এই কনসেপ্টটা একটু উঁচু ক্লাসে পড়বে তোমরা মাধ্যমিকের সময়, এখন আমি বলছি না। এখানে দুটো উদাহরণ দেখো দেওয়া হয়েছে, Zn থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, Zn প্লাস তৈরি হলো, আর এখানে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে H2 তৈরি হলো। ঠিক আছে, তার মানে এখানে এরা একটা কনসেপ্টে বলছে যে মনে রাখার পদ্ধতিটা কি, অয়েল রিক অক্সিডেশন ইনভলভস লস অফ ইলেকট্রন, আর লিও লুজ ইলেকট্রন ইন অক্সিডেশন, আর GR, তাহলে বিভিন্ন পদ্ধতিতে এটাকে আমরা মনে রাখতে পারি। The first one, oil leak reduction involves gain of electron, আর GR gain electrons in reduction। তা আমি বলছি এটাকে আরো সহজ করে কিভাবে বলবো, চলো এটা দেখি যে আরো সহজ করে আমরা কিভাবে বলতে পারি। অয়েল রিক, তাহলে অয়েল রিকটা যেটা আমি বললাম সেটা হচ্ছে এরকম ভাবে OIL, তার মানে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, তার মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরোলো, বেরিয়ে কি হলো, সোডিয়াম প্লাস। বুঝতে পেরেছো? তাহলে শুধুমাত্র যে প্রসব পরমাণু থেকে এটা বেরোয় তা কিন্তু নয়, প্রসব পরমাণু থেকে যে খালি জারণ হয় যে পজিটিভ বলে তা কিন্তু নয়, এটা ক্যাটায়ন থেকে হতে পারে,
অ্যানায়ন থেকে হতে পারে। এটা একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ কি, ক্যাটায়ন থেকে কিভাবে হবে? ছোটবেলা আমরা পড়েছি যখন উচ্চতর যোজ্যতা থাকে তখন আস, আর যখন যোজ্যতা বড় হয়ে যায় তখন কি হয়? ইক। তাহলে ছিল কি? ফেরিক। তাহলে ছিল কি ফেরাস, হলো কি ফেরিক। তাহলে এখানেও দেখো ইলেকট্রন ছাড়লো, এখানেও ইলেকট্রন ছাড়লো। আরো কিছু আমরা উদাহরণ দেখি। Sn2+, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তৈরি হলো Sn4+। তাহলে ছিল কি স্ট্যানাস, হলো কি স্ট্যানিক। 3 নম্বর হচ্ছে অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জনও কিন্তু জারণ হয়। কেন হয়? কিরকম হয়? 2Cl- আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে পড়েছি 2E, 2Cl- থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Cl2। তার মানে প্রসব পরমাণু থেকেও ইলেকট্রন বেরোতে পারে অষ্টক পূর্তির জন্য, জারণ হতে পারে। আবার ক্যাটায়ন থেকেও ইলেকট্রন বেরোতে পারে, জারণ হতে পারে। আবার অ্যানায়ন থেকেও ইলেকট্রন বেরোতে পারে, জারণ হতে পারে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? স্যার নেক্সট আমরা চলে যাচ্ছি রিগ। হোয়াট ইজ রিগ? রিগ মানে হচ্ছে রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। অয়েল রিগ। তাহলে আমরা সহজে এটাকে মনে রাখবো। এবার তাহলে আমরা মনে করি অক্সিজেন একটা প্রথম পরমাণু। অক্সিজেন যদি একটা প্রথম পরমাণু হয় তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে O2- তৈরি করবে। Cl একটা ইলেকট্রন নেবে, নিয়ে Cl- তৈরি করবে। তাহলে উভয় ক্ষেত্রে ইলেকট্রন নিচ্ছে, তার মানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে। এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ কি? 2 নম্বর উদাহরণ হচ্ছে ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণে বিজারণ। ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণে বিজারণ। Cu2+ প্লাস 2E, তাহলে হবে Cu। Fe3+ প্লাস 3E, তাহলে হবে Fe। অ্যালুমিনিয়াম, যেটা আমরা থার্মিক পদ্ধতিতে পড়বো, অ্যালুমিনিয়াম প্লাস Ce, তাহলে হবে Af। ওকে, আর কি আমরা পড়তে পারি? আর কি পড়তে পারি? 3 নম্বর কেস। 3 নম্বর কেস হচ্ছে তাহলে স্যার যে যখন বিজারণ হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে যেরকম প্রথম পরমাণুর ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রন বিজারণ হচ্ছে, আবার উচ্চতর যোজ্যতা থেকে নিম্নতর যোজ্যতাতে হতে পারে। কিরকম? ছিল কি Fe3+, নিল কি ইলেকট্রন, হলো কি Fe2+। তাহলে ছোটবেলা পড়েছি অধিক মানে হচ্ছে ইক, হলো ছিল কি ফেরিক, হলো কি ফেরাস। আমার আরো আশা আছে, আমি আরো নেব, আস আস ফেরাস ফেরিক। বুঝতে পারছি? Q+ ছিল, Cu2+, ইলেকট্রন নিল, কি তৈরি হলো? Cu+। ছিল কি কিউপ্রিক, হলো কি Q+। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো। বুঝতে পেরেছি সবাই? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়, বা ইলেকট্রন বর্জনে জারণ হয়। আর বিজারণ, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলা হয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণে বিজারণ ঘটে বা রিডাকশন ঘটে। ঠিক আছে, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি।